হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাথওয়েজ একাডেমি। আজকে আমি তোমাদেরকে ক্লাস 9-এর ম্যাপ পয়েন্টিং বা মানচিত্র অনুশীলন সম্পর্কে একটি ছোট্ট ক্লাস নিব। তো মানচিত্র অনুশীলন এই বিষয়টি তোমাদের কাছে খুবই নতুন এবং খুবই কনফিউজিং। তোমরা সবসময় ভাবছো যে এটা কিভাবে করব বা একটা ম্যাপে কিভাবে পয়েন্ট করে দেখাবো কোনো একটা জায়গা, এই বিষয়ে তোমাদের অনেক কনফিউশন আছে। তো আজকে আমি চেষ্টা করব তোমাদের সব কনফিউশন দূর করবার। তো আজকের ভিডিও শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমে ম্যাপ পয়েন্টিং এ যাওয়ার আগে আমরা মানচিত্র বা ম্যাপ কি সেই বিষয়ে একটু ভালো করে জেনে নিই যে ম্যাপ জিনিসটা কি। তো ম্যাপ আর কিছুই নয়, ম্যাপ বলতে আমরা পৃথিবীর সম্পূর্ণ বা কোনো নির্দিষ্ট অংশকে ভৌগোলিক অবস্থান, আকার, দিক নির্দেশ ও বিভিন্ন বৈশিষ্ট্যকে ছোট আকারে সমতল পৃষ্ঠে চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকে বোঝায়। আচ্ছা, এই সংজ্ঞাটা শুনে তোমাদের অনেকটা কেউ হয়তো বুঝতে পারলে না, মাথার উপর দিয়ে গেল। তো আমি ব্যাপারটা সহজ করে বলে দিই। ধরো আমরা এই আমাদের চারপাশে সবকিছু দেখতে পাচ্ছি। তো ধরো ধরো আমাদেরই শহরটা, ধরো কলকাতা শহর। এই কলকাতা শহরটাকে আমি একবারে তো বুঝতে পারছি না, মানে জানতে পারছি না যে কলকাতা শহরের অবস্থানটা কোথায়। তো আমি যদি মানচিত্র অনুশীলন করি বা ম্যাপে দেখি, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কলকাতা শহরটা কোথায়। পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিকে অবস্থিত হচ্ছে কলকাতা রাজ্যটা। তো এই বিষয়গুলো জানার জন্যই আমাদেরকে জানতে হবে বা আমাদেরকে মানচিত্রকে অনুশীলন করতে হবে এবং ম্যাপ পয়েন্টিং শিখতে হবে। আচ্ছা, এখানে দেখো কথাটা কি বলা হচ্ছে। বাস্তব জগতের জায়গাগুলোকে ছোট করে কাগজে বা স্ক্রিনে দেখানোই হচ্ছে মানচিত্র। আমি যেটা বললাম যে বাস্তব জগতের যে সমস্ত স্থানগুলো রয়েছে সেগুলোকে ছোট করে আমি কোনো কাগজেও দেখাতে পারি, আমি কোনো ম্যাপ ডিজিটালিও তৈরি করতে পারি। তো সেটাই হচ্ছে ম্যাপ বা ম্যাপ পয়েন্টিং। তো নেক্সট দেখো, তোমাদের ক্লাস 9-এ প্রথম তোমরা ম্যাপ পয়েন্টিং করবে এবং তোমাদেরকে পরীক্ষাতে কিন্তু এই ম্যাপ পয়েন্টিংটা করতে হবে। তো দেখো এই ম্যাপটা দেখো, তোমাদেরকে পরীক্ষাতে এইরকম একটা ম্যাপ দেওয়া হবে এবং এর মধ্যে তোমাদেরকে বিভিন্ন পাহাড়, পর্বত বা কোনো জায়গার নামও দিতে পারে, এগুলো পয়েন্ট করে দেখাতে হবে। তো এই ম্যাপটাই তুমি এখানে কি করবে, এই জায়গাটায় তোমার নাম লিখবে, এখানে কোন ক্লাস সেটা দিলে, আর বাকি যা যা দিয়েছে সেগুলো স্থান মতো তুমি লিখে দিলে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানে লম্বা লম্বা দাগ এবং কিছু অনুভূমিক দাগ দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো তোমরা জানো যে এই অনুভূমিক যে দাগগুলো, এগুলোকে কি বলে? এগুলোকে আমরা বলি অক্ষরেখা বা ল্যাটিটিউড। আর যে লম্বা লম্বি দাগগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে বলি আমরা দাগিমা রেখা বা লঙ্গিটিউড। তো আমাদের পশ্চিমবঙ্গে একটা মেন দ্রাঘিমা রেখা বা এই অক্ষরেখা আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে 23.5 ডিগ্রি অক্ষরেখা, যেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। তো দেখো এখানে কর্কট ক্রান্তি রেখাটা কোথায় হবে? এই 23 ডিগ্রি আর 24 ডিগ্রির মাঝখানে এই যে এই জায়গাটা দেখো, আমি পয়েন্ট করছি, এই জায়গাটা হবে কর্কট ক্রান্তি রেখা। ধরো মোটামুটি এই জায়গাটাই কর্কট ক্রান্তি রেখার অবস্থান, 23.5 ডিগ্রি অক্ষরেখা। তাহলে তোমরা বুঝতে পারলে। নেক্সট আমাদেরকে তোমাদের নেক্সট আমরা দেখবো আমাদের পশ্চিমবঙ্গ কতগুলি রাজ্যের সঙ্গে তার নিজের সীমানা ভাগ করে নেয় এবং কিছুগুলি আন্তর্জাতিক দেশ, মানে কোনো দেশের সঙ্গে বা কান্ট্রির সাথে তার সীমানাকে ভাগ করে নেয়। তাহলে পরের স্লাইডে আমরা দেখবো কোন কোন রাজ্যের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে। সেটা হচ্ছে দেখো, প্রথম হচ্ছে দেখো উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং আসাম। তাহলে এই যে আমরা ধরো পশ্চিমবঙ্গ রাজ্যের যে পশ্চিম দিকটাতে তোমরা কি দেখতে পাচ্ছ? বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা রাজ্য অবস্থান করছে। এবং আমি যদি ওপরের দিকে দেখি তাহলে আছে কি সিকিম, আর যদি আমি পূর্ব দিকে দেখি তাহলে আছে আসাম। তাহলে এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সীমানা। নেক্সট দেখবো পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা। আন্তর্জাতিক কোনগুলো দেশ? পশ্চিমবঙ্গ 3টে দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা ভাগ করে নেয়। দেখো প্রথম হচ্ছে নেপাল, ভুটান এবং বাংলাদেশ। সব থেকে বেশি সীমানা ভাগ করে নেয় হচ্ছে বাংলাদেশের সাথে। বাংলাদেশের সঙ্গে দেখো বর্ডারটা একদম অনেক বড়, এখান থেকে শুরু করে নিয়ে একদম শেষ পর্যন্ত এই গোটা যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে টোটাল বাংলাদেশের সঙ্গে লেগে রয়েছে। নেক্সট দেখবো ম্যাপ পয়েন্টিং তো আমরা করব বা ম্যাপ পয়েন্টিং দেখাবো, কিন্তু ম্যাপ পয়েন্টিং আমরা কিভাবে দেখাবো?
কিছু চিহ্নের ব্যবহার করব আমরা। সেই চিহ্নগুলো দেখো, আমি ইম্পর্টেন্ট কিছু চিহ্নগুলো আমি বক্স করে দেখিয়েছি। যেমন দেখো পাহাড়, এই যে এটা হচ্ছে পাহাড় বা শৃঙ্গ, পাহাড় পর্বত, শৃঙ্গ, গিরিপথ, নদ নদী, এই যে এই ধরনের চিহ্ন দ্বারা দেখানো হবে। দেখো এটা হচ্ছে নদী, যদি দেখায় তাহলে আমি একটা নীল রঙের দাগ দিয়ে বা সামান্য একটা ফ্রি হ্যান্ডে একটা দাগ দিয়ে আমি দেখাবো যে এখান থেকে এই নদীটা গেছে। আচ্ছা, এছাড়া খাল, বাঁধ, এগুলো দেখানোর জন্য আমরা ম্যাপ পয়েন্টিং এ এই চিহ্নগুলো ব্যবহার করব। তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এই চিহ্নগুলো তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা এবার সরাসরি আমাদের ম্যাপ পয়েন্টিং এ চলে আসি, মানে ম্যাপ পয়েন্টিং কি কি আমরা দেখাবো। প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি ও স্বাভাবিক উদ্ভিদ ও মৃত্তিকা। দেখো আমি একটা ম্যাপের মধ্যে অনেক কিছু কিন্তু দেখিয়েছি, কিন্তু কেন দেখিয়েছি? যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয়, মনে রাখার সুবিধার জন্য আমি একটা ম্যাপের মধ্যে অনেক কিছু দেখিয়েছি। প্রথম দেখো আমাদের সান্দাকফু, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ বলা হয় সান্দাকফু। সান্দাকফু আমি দেখিয়েছি, দেখো এই মাথার ওপরে ত্রিভুজ দিয়ে আমি দেখিয়েছি, দেখতে পাচ্ছ? আশা করছি দেখতে পাচ্ছ। তাহলে এইটা দিয়ে আমি সান্দাকফু দেখিয়েছি, মানে একটা ছোট্ট ত্রিভুজ আকার দিয়ে সান্দাকফু দেখিয়েছি। এবার দেখো পাশে আমি কিন্তু একটা 1 নাম্বার দিয়েছি। 1 নাম্বার কেন দিয়েছি? আচ্ছা, তোমরা একটা ভুল কি করো ম্যাপের মধ্যে, ধরো তোমাকে বললো যে সান্দাকফুটা দেখাতে, তো তুমি ওই জায়গায় একটা ত্রিভুজ করলে এবং পাশে লিখে দিলে সান্দাকফু, এটা হলো সান্দাকফু। এবার একটা কনফিউশন এখানে সৃষ্টি হয় কি, যে সান্দাকফুটা কোথায়, ওই চিহ্নের ওপরে না লেখার ওপরে, তাই না? তাহলে তোমরা চেষ্টা করবে ম্যাপের মধ্যে কিন্তু কিছু না লিখতে। ম্যাপের মধ্যে তোমরা নাম্বার দিয়ে রাখলে এবং এরকম একটা ইন্ডেক্স করবে, ইন্ডেক্স। এই যে দেখো আমি ইন্ডেক্স করেছি, এরকম এরকম ইন্ডেক্স করে বিভিন্ন তোমার পয়েন্টিং গুলো দেখাবে, একটা জায়গায় থাকবে। তাহলে আমি এখানে 1 নাম্বার যে দেখতে পাবো, 1 নাম্বারে কি আছে, সান্দাকফু। এবার আমি এখানে 1 দেখে আমি ম্যাপের মধ্যে খুঁজবো কোথায় 1 আছে, তাহলে সেখানে গিয়ে দেখবো যে 1 যেখানে নাম্বার দেওয়া আছে যার পাশে, সেটাই সান্দাকফু। বুঝতে পারলে? নেক্সট দেখবো গোর্গাবুরু। গোর্গাবুরু দেখো এই জায়গাটায়, এই যে পুরুলিয়া, পুরুলিয়ার কাছে গোর্গাবুরু এবং অযোধ্যা পাহাড় দুটোই কিন্তু পাশাপাশি অবস্থান করছে। এই যে গোর্গাবুরু এবং খয়েরি রঙের যে দাগটা দিয়ে দেখিয়েছি ওটা হচ্ছে অযোধ্যা পাহাড়। এবারে পরবর্তীকালে দেখো উত্তরের পার্বত্য অঞ্চল বা পার্বত্য সরলবর্গীয় অরণ্য। এই যে একটু আগে বললাম যে আমি একটা ম্যাপের মধ্যে অনেকগুলো দেখিয়েছি, কেন দেখিয়েছি? মনে রাখার সুবিধার্থে। তোমাদেরকে ধরো উত্তরের পার্বত্য অঞ্চল পরীক্ষায় এলো, আবার কি এলো, পার্বত্য সরলবর্গীয় অরণ্য আসতে পারে, তাহলে দুটো জায়গা কিন্তু প্রায় একই। এই যে দেখো এই মাথার উপরে যে দাগ দাগ জায়গাটা, যে এই জায়গাটা, এটা কিন্তু টোটালটাই হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল বা সরলবর্গীয় অরণ্য অঞ্চল। বুঝতে পারলে তাহলে? আচ্ছা, নেক্সট দেখবো উপকূলীয় বালুকাময় অঞ্চল। এই যে উপকূলীয় বালুকাময় অঞ্চল হচ্ছে, দেখো 5 নাম্বার, এখানে 5 নাম্বার আছে, তাহলে আমি 5 নাম্বার দিয়ে খুঁজবো কোথায় 5 আছে। তাহলে এটা হচ্ছে উপকূলীয় বালুকাময় অঞ্চল। দেখো উপকূলীয় বালুকাময় অঞ্চলের পরে আসছে সক্রিয় বদ্বীপ অঞ্চল। তো বদ্বীপ আমরা কোথায় দেখতে পাই? বদ্বীপ আমরা দেখতে পাই সুন্দরবনে। তাহলে আমরা জানি যে পশ্চিমবঙ্গের একটা অংশে সুন্দরবন আছে, তাহলে সুন্দরবনে আমরা দেখতে পাবো বদ্বীপ অঞ্চল, প্লাস আমরা দেখতে পাবো ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, প্লাস দেখতে পাবো লবণাক্ত মৃত্তিকা। তাহলে আমি যদি একটা মনে রাখি তাহলে আমি 3টে ম্যাপ পয়েন্টিং করতে পারবো, পরীক্ষায় যেটাই আসুক 3টেই আমার কাছে সহজ হয়ে যাবে। তাহলে দেখো 6 নম্বরে যে এই জায়গাটা টোটালটাই আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি সক্রিয় বদ্বীপ অঞ্চল, বা অন্য ভাষায় বলতে পারি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। ধরো তোমাকে পরীক্ষায় করতে দিল, তাহলে তুমি ম্যানগ্রোভ বললেও তুমি ওই জায়গাটাই মার্ক করবে। আর নেক্সট দেখবো তরাই ও ডুয়ার্স, তরাই ডুয়ার্স আর ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। এই যে এই জায়গাটায় দাগটা ঢুকে গেছে একটু, এই যে দেখো গোল গোল নীল কালারের গোল গোল, এই টোটালটাই হচ্ছে কিন্তু আমাদের তরাই আর ডুয়ার্স, এই টোটালটা। তাহলে তোমরা এটা বুঝতে পারলে। নেক্সট আমরা দেখবো পশ্চিমবঙ্গের নদ নদী। আচ্ছা, তোমরা কি মনে করো পশ্চিমবঙ্গের প্রধান নদী কি? গঙ্গা? না, গঙ্গা কিন্তু পশ্চিমবঙ্গে আছে, কিন্তু খুব সামান্য একটা জায়গা জুড়ে গঙ্গা আছে। কিন্তু আমরা যেটা গঙ্গাকে, যেটা আসলেই পশ্চিমবঙ্গের গঙ্গা বলে থাকি, সেটা কিন্তু আসলে গঙ্গা না। গঙ্গারই হচ্ছে একটা শাখা নদী, যার আসল নাম হলো কি? হুগলি। তাহলে এই মোটা যে নদীটা দেখতে পাচ্ছ, এই মোটা নদীটা, এটাই কিন্তু গঙ্গা, যেটা আমাদের মুর্শিদাবাদের ওপর দিয়ে চলে গেছে এবং কোথায় চলে গেছে? বাংলাদেশে প্রবেশ করে গেছে। এখানে গঙ্গা কিন্তু শেষ। এরপরে এখান থেকে দেখো একটা শাখা নদী বেরিয়েছে, যে এই নদীটা, যেটা 1 নাম্বার দেওয়া আছে,
এটাই হচ্ছে আমাদের হুগলি নদী। হুগলি নদীর পাশে 1 নাম্বার দিয়েছি। দেখো আর একটা জিনিস, কোনো নদী যখন আমি ম্যাপে পয়েন্ট করব অবশ্যই কিন্তু আমাকে তীর চিহ্নের ব্যবহার করতে হবে। মানে দেখো এই তীরগুলো অবশ্যই দিতে হবে। তীর না দিলে আমি নদীটার গতি বুঝতে পারবো না যে নদীটা উপর থেকে নিচে নেমেছে না নিচ থেকে উপরে গেছে। তার জন্য আমাকে তীর চিহ্নটা অবশ্যই ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে প্রথম দেখলাম কি হুগলি নদী। এই পশ্চিমবঙ্গের কতগুলো ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ নদ নদী কিন্তু আমি এই ম্যাপটাতে পয়েন্ট করে রেখেছি। তোমাদের জন্য কিন্তু পরীক্ষার জন্য এই ম্যাপটা খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা এই ম্যাপটা দেখে কিন্তু প্র্যাকটিস করতে পারো পরীক্ষার জন্য। নেক্সট হচ্ছে তিস্তা নদী। তিস্তা কোথায়? এই যে 2 নাম্বার, দেখো এই মাথার ওপরে তিস্তা নদী এটা। তারপর দেখবো মহানন্দা। মহানন্দা এখান থেকে বেরিয়েছে, এই যে মহানন্দা, এই যে এদিক দিয়ে এসেছে, এদিক দিয়ে এসেছে। দেখো এখানে আমি তীর চিহ্ন ব্যবহার করেছিলাম। তীর চিহ্ন কিন্তু অবশ্যই নদীর ক্ষেত্রে তীর চিহ্ন মাস্ট, তীর চিহ্ন দিতেই হবে। নেক্সট হচ্ছে দামোদর, এই যে 4 নম্বর দামোদর। 5 নম্বর হচ্ছে তোমার হুগলি নদীর আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আসছে যে কখনো কখনো কিন্তু আমাদের ম্যাপ পয়েন্টিং এ নদীর নামটা সরাসরি দেওয়া থাকবে না, কি বলা থাকবে, হুগলি নদীর একটি উপনদী তুমি দেখাও। এবার হুগলি নদীর অনেকগুলো উপনদী আছে, এবার তুমি তোমার মন মতো বেছে যে কোনো দেখাতে পারো। আমি এখানে দেখিয়েছি কোনটা, হলদি নদীটা আমি দেখিয়েছি। তাহলে 5 নম্বর হলদি নদী, দেখো এই যে এটা। আর একটা দিয়েছি দেখো হুগলি নদীর শাখা নদী। হুগলি নদীর শাখা নদী হচ্ছে মাতলা নদী, আমি মাতলাটা দেখিয়েছি। আচ্ছা, তাহলে এইরকম ভাবেও কিন্তু ম্যাপ পয়েন্টিং দিবে, সরাসরি যে সবসময় তোমার নদীর নাম বলে দেবে বা পাহাড়ের নাম বলে দেবে বা জায়গার নাম বলে দেবে এমন কিন্তু না। আচ্ছা, পরবর্তী দেখবো কিছু ব্যারেজ, মানে যেগুলো হচ্ছে প্রধানত যেগুলোকে আমরা জলাধার বলে থাকি। জলাধারও আমাদের ম্যাপ পয়েন্টিং আসতে পারে। প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে ফারাক্কা ব্যারেজ। দেখো ফারাক্কা ব্যারেজ হচ্ছে এই যে এই জায়গাটা সবুজ কালারের, গঙ্গা নদী ও মাঝখানে। আর একটা দেখিয়েছি আমি মাইথন জলাধারে, যে এটা মাইথন জলাধার। তাহলে নদ নদী আর জলাধার কিন্তু মোটামুটি এই ম্যাপটা দেখলেই তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, ম্যাপটা প্র্যাকটিস করে নিও। নেক্সট দেখবো পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ জলবায়ু অঞ্চল, যেমন হচ্ছে উষ্ণতম অঞ্চল, শীতলতম অঞ্চল, শুষ্কতম অঞ্চল আর আর্দ্রতম স্থান। এগুলো কিন্তু আমাদেরকে নাম জানতে হবে। দেখো আমি নামগুলো মেনশন করেছি এবং জায়গাগুলো তোমার অন্য নামে। যদি ধরো তোমাদেরকে পরীক্ষাতে দিল পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান দেখাও, ঠিক আছে, তো তোমার উষ্ণতম স্থান নামটা দেওয়া থাকলো না, শুধু কথাটা দেওয়া থাকলো। আবার তোমাদের দিল তোরাং, যে জায়গাটা আছে তোরাং, তোরাং জায়গাটা তুমি দেখাও, তাহলে তোরাংটাই তো উষ্ণতম তোমার জায়গা। তাহলে দুভাবে কিন্তু কোশ্চেন দিতে পারে, তো তোমাদেরকে সব রকম ভাবে তৈরি থাকতে হবে। এই যে দেখো উষ্ণতম স্থান কোনটা, এই যে 1 নম্বর পুরুলিয়া, পুরুলিয়ার দিকে অবস্থিত, 1 নম্বর দিয়েছি। নেক্সট দেখবো শীতলতম স্থান। শীতলতম স্থান কোনটা হবে? সান্দাকফু। আমরা জানি যে সব থেকে উঁচু পাহাড়, তাহলে এটাই হবে সব থেকে শীতল জায়গা। নেক্সট দেখবো শুষ্কতম স্থান। শুষ্কতম কি? সুইসা, এই যে পুরুলিয়ার দিকে অবস্থিত হবে। আমরা জানি যে পুরুলিয়া যে জেলাটা আছে ওখানে কিন্তু খুব গরম। আচ্ছা, আর একটা জিনিস কিন্তু বলা হয়নি আমার, সেটা আমি বলে নিচ্ছি। এই যে ম্যাপটা দেখছো, ম্যাপটা কিন্তু ফাঁকা। ম্যাপের মধ্যে কিন্তু তোমাদের কোনো ডিস্ট্রিক্ট বাউন্ডারি বা জেলা সীমানা থাকবে না। তো তোমাদের পরীক্ষাতে যে ম্যাপটা দেওয়া হবে সেটাতেও কিন্তু কোনো জেলা সীমানা দেওয়া থাকবে না। তো তোমাদেরকে চোখের আন্দাজেই বুঝে বুঝে করতে হবে জায়গাগুলো। নেক্সট দেখবো আমরা আর্দ্রতম স্থান বক্সাদুয়ার। এই যে বক্সাদুয়ার এইখানটায় সবাই ঘুরতে যাও, এই জায়গাটা আর্দ্রতম স্থান। তাহলে এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু জলবায়ু অঞ্চল। নেক্সট দেখবো পশ্চিমবঙ্গের কৃষি অঞ্চল। আচ্ছা, ধান উৎপাদক অঞ্চল। ধান উৎপাদকে পশ্চিমবঙ্গে কিন্তু ভালো শীর্ষস্থানে অবস্থান করছে ভারতের মধ্যে। তাহলে দেখো এই নীল নীল যে জায়গাগুলো, এই নীল নীল জায়গাটা প্রত্যেকটাই কিন্তু পশ্চিমবঙ্গের ধান উৎপাদন অঞ্চল। আমরা জানি যে বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বা ধানের গোলা বলা হয়। তো দেখো এখানে সেটাও আমি পয়েন্টিং করতে তোমাদেরকে পরীক্ষা দিতে পারে। পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার কিলো তুমি পয়েন্টিং করে দেবে, কোনটা হবে? বর্ধমান জেলাকেই কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলে থাকি। দেখো এই লাল রঙের যে জায়গাটা, এটা আমি আন্দাজে প্রায় করার চেষ্টা করেছি, বর্ধমানের কাছাকাছি হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের ধানের ভান্ডারটা দেখানোর চেষ্টা করেছি। নেক্সট দেখবো পাট উৎপাদক অঞ্চল। পাট উৎপাদক অঞ্চল আমরা জানি যে হুগলি নদীর যে পূর্ব দিকটা আছে টোটালটাই কিন্তু ভালো পাট হয় সেখানে। এই যে মুর্শিদাবাদ, নদিয়া টোটালটাই পাট উৎপাদক অঞ্চল। তাহলে এই টোটালটা আমি দেখেছি সবুজ কালার দিয়ে, দেখো এটা পাট উৎপাদক। আর একটা দেখবো পাট গবেষণা কেন্দ্র। পাট গবেষণা কেন্দ্র কোথায় আছে বলো তো? তোমরা যারা যারা জানো এটা তাড়াতাড়ি কমেন্ট করো।
আচ্ছা, এবার আমি বলে দিই পাট গবেষণা কেন্দ্রটা কোথায়। পাট গবেষণা কেন্দ্রটা হচ্ছে ব্যারাকপুরে আমাদের। তাহলে ব্যারাকপুর আমরা জানি কলকাতার খুব কাছে ব্যারাকপুর। তাহলে কলকাতা যদি ধরো, আমি কি করে বুঝবে তোমরা যে ব্যারাকপুরটা কোথায়? কলকাতা ধরো যদি এই জায়গাটা হয়, যে জায়গাটা আমি গোল করছি, তার ঠিক ওপরে এই যে 5 নম্বর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্যারাকপুর। তাহলে বুঝতে পারলে। নেক্সট আমরা দেখবো আর একটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের পরীক্ষায় দেয়, চা উৎপাদক অঞ্চল। তাহলে পশ্চিমবঙ্গে কি দার্জিলিং এর চা খুব বিখ্যাত। তাহলে দার্জিলিং বা উত্তর দিকটাই কিন্তু হবে, দার্জিলিং জলপাইগুড়ি এই এরিয়াটাই হবে কিন্তু আমাদের চা উৎপাদক অঞ্চল। তাহলে পশ্চিমবঙ্গের কৃষির মধ্যে যেগুলো পরীক্ষায় আসে বা যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি কিন্তু দাগ দিয়ে দিয়েছি। নেক্সট আর কয়েকটা জিনিস দরকার, সেটা হচ্ছে শিল্প। পশ্চিমবঙ্গের শিল্প কি কি আছে? তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র হচ্ছে সল্ট লেক। এই যে সল্ট লেক দেখো 1 নম্বর, কলকাতার কাছে। নেক্সট আমরা দেখবো, কলকাতা তো ঠিক না, নর্থ 24 পরগনা বোধ হয়। হ্যাঁ, নর্থ 24 পরগনা। আর ভারতের প্রথম পাটকল কেন্দ্র আছে কোথায়? রিষড়া। এই যে রিষড়া দেখো 2 নম্বর এটা। নেক্সট হচ্ছে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্প কোথায় অবস্থিত? জায়গাটার নামও দিয়েছি ঘুষরি। তো বারবার কিন্তু আমি একটা কথা বলছি যে তোমাদের জায়গার নাম দিয়েও দিতে পারে পয়েন্টিং করতে, আবার কিন্তু একটা হিন্ট দিতে পারে, যেমন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম কার্পাস বস্ত্রবয়ন কেন্দ্রটি দেখাও, এরকমও পরীক্ষা দিতে পারে। তো এটা তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। দেখো 3 নম্বর কোনটা? 3 নম্বর হচ্ছে এই যে এখানে হয়তো পয়েন্টিংটা একটু ভুল হয়ে গেছে, এখানে কিন্তু 3 হবে, এটা 3 নম্বর হবে। নেক্সট আমরা দেখবো ভারতের রুট দুর্গাপুর। দুর্গাপুর হচ্ছে এটা 4 নম্বর, দুর্গাপুর। নেক্সট দেখবো ইস্কো, বানপুর আর কুলটি। ইস্কো লৌহ ইস্পাত শিল্প, এটাও দিতে পারে, এই যে 5 নম্বর বানপুর আর কুলটি, বানপুর। আচ্ছা, সবগুলো তো আমি দেখিয়ে দিয়েছি ম্যাপের মধ্যে। তো তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক রেখেছি। এই যে পশ্চিমবঙ্গের রাজধানী কি? পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। সাংস্কৃতিক পর্যটন শিল্প কেন্দ্র একটা ম্যাপের মধ্যে। ঐতিহাসিক পর্যটন শিল্প কেন্দ্র কোনটা হবে বলতো? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে আমরা জানি লালবাগ শহরটা কিন্তু একটা ঐতিহাসিক মানে পর্যটন শিল্প কেন্দ্র, এখানে কিন্তু বিভিন্ন হাজারদুয়ারি প্যালেস এরকম আছে। শৈল শহর আর নদী বন্দর এবং মৃৎশিল্প কেন্দ্র, এই কয়েকটা জিনিস তোমরা ম্যাপে পয়েন্ট করবে এবং আমাকে আমাদের ফেসবুক যে পেজটা আছে পাথওয়েজ একাডেমি নামে, ওই পাথওয়েজ একাডেমির পেজে ছবি তুলে পাঠাবে। যারটা সব থেকে ভালো হবে এবং অ্যাকুরেট হবে আমাদের পেজে, সেটা আমি পোস্ট করব এবং তার নামটি মেনশন করে দেব। তো শীঘ্রই তোমরা যদি এটা করতে পারো তো তোমাদেরও একবার প্র্যাকটিস হয়ে যাবে, আর যে ভালো করতে পারবে তার ছবিটাও পোস্ট হবে। তো তোমরা সেটা করবে। আর এই ভিডিওটি সম্পর্কে তোমাদের যদি কোনো মতামত থাকে, কোনো কিছুতে অসুবিধা থাকে, তো সেটাও তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি একটা শর্টস ভিডিওর মাধ্যমে তোমাদের সেই কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত রাখলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ফলো করো। ধন্যবাদ।